ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের একজন মেজর জেনারেল 250 কোটি টাকা সাদা করছে। আমরা তো এটা সত্যতা জানতে চাই। তো এইখানে শুধু কি আর্মি করছে? আর্মি না, সকল ডিপার্টমেন্ট। আপনি দেখেন যে আজকে দেশের অবস্থাটা এমন চলে গেছে, একজন ভারপ্রাপ্ত ডিজি আসছে বাংলাদেশ বেতারে, সে 200 কোটি টাকা লুট করছে। 200 কোটি টাকা বাংলাদেশ বেতারে একজন মহিলা। আপনি এই এনএসআই একজন অফিসারের ওয়াইফের অ্যাকাউন্টে 150 কোটি টাকা পাওয়া গেছে। 150 কোটি। এই পরিবারতন্ত্র যদি পৃথিবীতে সফল হতো, তাহলে তো এই মোগল সাম্রাজ্যের কখনো পতন হতো না, অটোমানের কখনো পতন হতো না, তাহলে তো এই ফ্রাউনের কখনো পতন হতো না। সো প্রতিষ্ঠিত রাষ্ট্র তো দেখিয়েছে যে সেখানে পরিবারতন্ত্র লিমিটেড ভাবে সাকসেসফুল হলেও সেটা প্রলম্বিত পরিবারতন্ত্র কখনো সাকসেসফুল হয় না। জনভিত্তির উপর সরকার না থাকলে তখন তাদের এই বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা এদের উপর নির্ভর করতে হয়। তখন বলবো যে তোমাকে তো রাষ্ট্র আমি চালাচ্ছি, আমি এখন আমার আখের দেবো, কারণ আমি যখন বিপদে পড়বো আমার তো সেফ থাকতে হবে। আর এই সুযোগটাই খুঁজছিল ইন্ডিয়া, এবং ইন্ডিয়া 100% পেয়ে বসছে। প্রিভিলেজ, আপনার অধিকারকে সমুন্নত রাখার জন্য আপনার আইদার ওই শেখ ফ্যামিলিতে আত্মীয়তা করতে হবে, অথবা তাদের কানেকশন দেখাতে হবে। এখন রুশ ছাড়া আবার ছাড়া আমাদের তো পক্ষে সম্ভব না। আমরা তো ওভার 50 বয়স হয়ে গেছে, আমাদের তো আর আত্মীয় করা সম্ভব না, অথবা ওই পরিবারের সদস্য সম্ভব না। তার মানে হলো বাংলাদেশে আমাদের রাইটস এন্ড প্রিভিলেজ নিয়ে কেউ কথাও বলবে না, কোনো কাজ হবে না। যার জন্য ওই হিউম্যান রাইটস ভায়োলেশনের ভিতরে আমরা ভিকটিম হব, ভিকটিম হয়ে আছি। তো এইখান থেকে পরিত্রাণের উপায় হলো এই রাজনীতির নামে যে একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছে, এবং এই লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছে নিকৃষ্ট পরিবারতন্ত্র। পরিবারের ভিতর থেকে রাজনীতি করতে পারে যদি রাজনৈতিক কোয়ালিটি থাকে, নেতৃত্বের গুণাবলী থাকে, করতে কোনো আমার কোনো আপত্তি নাই। কিন্তু পরিবারতন্ত্র যদি পৃথিবীতে সফল হতো, তাহলে তো এই মোগল সাম্রাজ্যের কখনো পতন হতো না, অটোমানের কখনো পতন হতো না, তাহলে তো এই ফ্রাউনের কখনো পতন হতো না। সো প্রতিষ্ঠিত রাষ্ট্র তো দেখিয়েছে যে সেখানে পরিবারতন্ত্র লিমিটেড ভাবে সাকসেসফুল হলেও সেটা প্রলম্বিত পরিবারতন্ত্র কখনো সাকসেসফুল হয় না। তো মূল সমস্যাটা হলো দুর্বৃত্তায়িত রাজনীতি, যেটাকে আজিজ সাহেবের যে সেকশনটা এনেছে 7021C, সেইটার হেডলাইনটা হলো এন্টি ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। তো এই ক্লেপ্টোক্রেসির সার্বিক অর্থটা হচ্ছে চোরদের শাসন। তো এইখানে আমেরিকা সেটা দেখাই দিয়েছে যে আজিজ সাহেব যে ওই যে চোরদের শাসনদের অংশ। তো আসলেই বাংলাদেশে চোরদের শাসন চলছে কি চলছে না, এটা প্রত্যেকটা মানুষ রিয়েলাইজ করতেছে। যার জন্য আজকে বিদ্যুতের বিল 10 বার বাড়ুক, গ্যাসের বিল বাড়ুক, ইভেন আজকে পানির বিল 10% বাড়িয়েছে, তাতে কার কি যায় আসে? কারণ এখানে তো জনভিত্তির উপর সরকার নাই। জনভিত্তির উপর সরকার না থাকলে তখন তাদের এই বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা এদের উপর নির্ভর করতে হয়। তখন বলবো যে তোমাকে তো রাষ্ট্র আমি চালাচ্ছি, আমি এখন আমার আখের দেবো, কারণ আমি যখন বিপদে পড়বো আমার তো সেফ থাকতে হবে। আর এই সুযোগটাই খুঁজছিল ইন্ডিয়া, এবং ইন্ডিয়া 100% পেয়ে বসছে। অতএব আমরা যে ডিপ হলে পড়েছি, আমরা যে রাজনৈতিক সংকটে পড়েছি, এখান থেকে আসলে কখন উত্তরণ হবে আই হ্যাভ নো ক্লিয়ার আইডিয়া। যেটা রুশ স্যার বলেছে, আমি মনে করি না যে এইখান থেকে ওই যে পলাশী যুদ্ধের পরে 190 বছর যে গোলামি করতে হয়েছে, এখন যে এক ধরনের অলিখিত গোলামির ভিতরে পড়ে গেছে এই দেশ, এখান থেকে আসলে কবে পরিত্রাণ হবে আই ডো নট নো। তো সেইখানে এইরকম সেনাপ্রধান সৃষ্টি হবেই, এইরকম পুলিশ প্রধান সৃষ্টি হবেই, কারণ ওই পুলিশ প্রধান ওইভাবে না গেলে সে পুলিশ প্রধান হবেই না। তো রাজনৈতিক প্রক্রিয়া ঠিক না থাকলে অন্য কোনো প্রক্রিয়া ঠিক থাকে না। তো এইখান থেকে কবে ঠিক হবে এইটা আই ডোন্ট নো। আসলে হবে, সবকিছুর একটা শেষ আছে, বিকজ দিস ইজ দ্য ন্যাচারাল কোর্স অ্যান্ড হিস্ট্রিক্যাল কোর্স, যে সবকিছুর একটা শেষ আছে। বাই দিস টাইম হয়তো দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এদেশের জনগণ আরো সাফার করতে থাকবে। আর ওই রুশ যেটা বলছে ওই মানে ব্যঙ্গ জনতা, মানে ঘুষ পুলিশে ধরলে কোত্থেকে ঘুষ বাইরে, আর বিদেশে যদি মিথ্যা প্রলোভন দেখায় তাহলে তখন দেখবেন যে টাকা কোত্থেকে বাইরে। মানে রাজনৈতিক প্রক্রিয়াটা মানুষের যে আপনার নীতি আদর্শ সেইটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলছে, একটা অনৈতিক ধান্দাবাজ সমাজে পরিণত হয়েছে, যারা নীতি নৈতিকতার উপরে কারো কোনো আকর্ষণই নাই, কারো কোনো মানে ডিমান্ডই নাই, এটা সন্দেহ চায় না। সব 2 নম্বরই, জোচ্চারি, চালাকি, দুশ্চরিত্র কাজ, এইগুলো সব আকর্ষণ। রাষ্ট্র সৃষ্টি হয়েছিল মানুষের দুর্বৃত্তায়িত পশুত্ব বন্ধ করে সভ্যতা, ভদ্রতা একটা রাষ্ট্রকে রূপান্তর করা। সেখানে রাজনৈতিক প্রক্রিয়া যখন অ্যাপারেন্টলি দুর্বৃত্তায়িত চোর, ডাকাত, লুটেরাকে প্রমোট করে, তাদেরকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তখন পুরা রাষ্ট্র দুর্বৃত্তায়িত হইতে বাধ্য,
পুরা রাষ্ট্র একটা অনৈতিক রাষ্ট্রে রূপান্তর হইতে বাধ্য, পুরা রাষ্ট্র একটা আপনার বা একটা খারাপ মানবিক কোয়ালিটি দিয়া উপরের দিক যাবে, সেইটাই স্বাভাবিক। সেইখান থেকে পড়তে হলে ভালো রাজনৈতিক নেতা ব্যতীত এইটার কোনো রক্ষা কবচ বা এইটার কোনো পরিচালনা আছে বলে অন্তত আমি মনে করি না। ধন্যবাদ। আনারের ব্যাপারে বলছিলেন, এইটার ব্যাপারে আমি আগেও বলেছি, ওইটাই অ্যাড করি যে এই আনারদের কে সৃষ্টি করে। আজকে আপনি বলেন তো কয়জন এমপি আছে যে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় না? হাতে গোনা 10 জন পাবেন আপনি। এই যত যত বিএনপির 91 থেকে যারা এমপি হয়েছে, কয়জন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নেয় নাই? 2 জন আছে, 2 জন, হাতে গোনা 2 জন। তো এখানে রাজনৈতিক ডেপুটেশন হলো, রাজনীতি হইলে রাজনীতি দল ক্ষমতায় গেলে শক্তি হয়, রাজনীতি করলে একটা শক্তি কাজ করে, সেই শক্তি দিয়া লুটপাট করা যায়। এই উন্নয়ন ফুন্নয়ন এইগুলো মুখের কথা, মূল কথা হলো নিজের আখের গোছানো, নিজের পরিবারকে বিদেশে পাঠানো, আর নিজের এই ভোগবাদিতে লিপ্ত হওয়া। এইটা হলো রাজনীতির এখন ডেফিনেশন হয়ে গেছে। আর ওই নিজের জেলা উন্নয়ন করা, নিজের এলাকা উন্নয়ন করা, ইয়েস, এইটার একটা তাগিদ থাকলে থাকতে পারে, করা উচিত, কিন্তু ওইটা করতে যেয়ে আবার 2 নম্বরই করে, এটাও ঠিক। তো নিজের এলাকায় কিছু করার সেটার ভিতরে একটা দেশপ্রেম আছে, কিন্তু সেইটা করতে যেয়ে আপনি অন্য সবাইকে ডিপ্রাইভ করবেন, ইয়ে করবেন, সেটাও গ্রহণযোগ্য না। তো সেইটাকে কে ঠিক করবে? সেটা তো রাজনীতি। তো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো খারাপ চরিত্রের লোককে সরাবার কোনো প্রক্রিয়া নাই, রাজনৈতিক দলের ভিতরে মানে অপকর্ম, দুষ্কর্ম, দুর্নীতি করতেছে, তাদের কোনো তাদেরকে ছাঁটাই করার জন্য প্রক্রিয়া নাই, তো সেই রাজনীতি দুর্বৃত্তি তো হবে। রাজনীতি তো করার কথা ভালো চরিত্রের মানুষ। সেইখানে দলগুলোর ভিতরে যদি 90% চরিত্রহীন মানুষ থাকে, লুটেরা ক্যারেক্টারের মানুষ থাকে, যেটা তো প্রধানমন্ত্রী নিজে বলছে যে আমি বাদে বাকি সবাইকে কেনা যায়। তো এই ধরনের তো রাজনৈতিক প্রক্রিয়াটা আপনি যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন, এই লুটেরা তন্ত্র থেকে, এই ক্লেপ্টোক্রেসি থেকে আপনি বের হতে পারবেন না। তো মূল সমস্যা হচ্ছে লিডারশিপ ক্রাইসিস। লিডারশিপ যতদিন পর্যন্ত এই প্রক্রিয়ার মাধ্যমে যতদিন ভালো লিডার না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ এরকম দুর্বৃত্তায়নের ঘূর্ণি পেকে থাকবে, এইরকম আনার সৃষ্টি হবে, এইরকম বেনজির আজিজ সৃষ্টি হবে। তো তারা এখন মনে করছে যে আমাকে দিয়ে যখন এই কাজ করানো হবেই, আমি কেন আমার আখের গুছাবো না? এখন এই আখের গুছাতে যায় বেনজির সাহেব কোথায় মানে প্যাচ লাগাইলো, অথবা আজিজ সাহেব কোথায় প্যাচ লাগালো? এই আজিজ তো অনেকে এত দুর্নীতি করছে, আজিজ সাহেব তার কাছে দুগ্ধপুত্র শিশু। আমি বললাম, আপনি যদি নাম ধরে বলা যায়, এই কেবল এলপিআর এ গেছে, এই ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের একজন মেজর জেনারেল 250 কোটি টাকা সাদা করছে। আমরা তো এটা সত্যতা জানতে চাই। তো এইখানে শুধু কি আর্মি করছে? আর্মি না, সকল ডিপার্টমেন্ট। আপনি দেখেন যে আজকে দেশের অবস্থাটা এমন চলে গেছে, একজন ভারপ্রাপ্ত ডিজি আসছে বাংলাদেশ বেতারে, সে 200 কোটি টাকা লুট করছে। 200 কোটি টাকা বাংলাদেশ বেতারে একজন মহিলা। আপনি এই এনএসআই একজন অফিসারের ওয়াইফের অ্যাকাউন্টে 150 কোটি টাকা পাওয়া গেছে। 150 কোটি, এই আজকের রিপোর্ট। তো যার জন্য রেজিমের ক্যারেক্টার যদি লুটেরা তন্ত্র হয়, ক্লেপ্টোক্রেসি হয়, তখন বাকি সবাই ওতে গা ভাসাই দিতে চায়। কয়জনে মনে করেন গই দেওয়েন বাতাসে গা উড়িয়ে দিয়ে তখন তার নিজের ই বুঝায়। যার জন্য এই যে আমাদের গোয়েন্দা সংস্থায় যারা চাকরি করে, সচিব সাহেবরা, এই সৎখানে 4-5 নাকি ওসি তারা আমেরিকাতে বাড়ি করছে, অনেক সচিব আছে তারা আমেরিকাতে বাড়ি করছে। আমাদের গোয়েন্দা সংস্থায় যারা চাকরি করছে, তাদের অর্ধেকের বেশি আপনার বিদেশে সেটেল হয়ে গেছে। কেন হচ্ছে এগুলা? কারণ আমি মনে করি যে মূল সমস্যাটা হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন আজকে সব জায়গা এই দুর্বৃত্তায়ন ছড়িয়ে দিয়েছে, এবং ইন্ডিয়া এইটা চেয়েছিল, চেয়েছিল আজকে বাংলাদেশে একটা অচলাবস্থা সৃষ্টি হবে, সবাই তাদের উপর ডিপেন্ড করবে, এবং যাতে তারা এই তাদের অবৈধ লোক আমাদের দিয়ে কাজ করাতে পারে এবং যা কিছু করতে পারে, এবং এইখানে পোর্ট ব্যবহার, ল্যান্ড ব্যবহার সব এইখানে করবে। ডেফিনেটলি স্পেসিফিক এলিগেশন রয়েছে যে আপনার এই যে ভায়োলেশন, এই যে আয়না ঘর, অথবা আপনার এই যে আমাদের প্রতি, আমরা যেহেতু অন্য দলের সদস্য, সেই জন্য যে আমাদের যে রাইটস এন্ড প্রিভিলেজ যে উইথহেল্ড করছে, এটা ডেফিনেটলি হিউম্যান রাইটস ভায়োলেশন। তো আমি আপনার এই প্রোগ্রাম যদি শফিউদ্দিন সাহেব শুনে থাকে, অথবা আপনার যদি এই আজিজ সাহেব শুনে থাকে, দয়া করে আমাকে উত্তর দেন যে আমি আপনাকে চিঠি লিখলাম, আপনি কেন উত্তরটা কেন দিলেন না? এখন যদি অনেকে আমাদেরকে পরামর্শ দিতেছে এইটা নিয়ে হাইকোর্টে যাও, হাইকোর্টে গেলে তখন আবার গোসা করবে, ওরে বাবা যে এরা এই 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 দেখেন আর্মি হয়ে হাইকোর্টে গেছে।
আবার হাইকোর্টে যে আপনি কিন্তু কোনো রিলিফ পাবেন না। হাইকোর্টে আপনি ঘুরোঘুরি করে একটা অর্ডার পাইলে এপিলেট ডিভিশনে 1 মিনিটে সেটা আটকিয়ে দেওয়া হবে। সো আবার যে সংস্থায় আমরা 20 বছর চাকরি করছি আমাদের নামের সাথে এটা জড়িয়ে গেছে, কেন বা এদের বিরুদ্ধে মানে হাইকোর্টে যাবে? কিন্তু আমাদের যে এই রাইটস এন্ড প্রিভিলেজ উইথহেল্ড করে রাখছে, এইটা আপনি কোথায় এটার ন্যায্যতা পাবেন? একটা সেনাবাহিনীর মতো সংস্থায় যদি এইরকম অন্যায্য কারবার হয়, তাহলে ডেফিনেটলি সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন কত হবে। আমাকে এই যে ডয়েসে ভ্যালি থেকে বা একজন সাংবাদিক আমাকে বলেছে শুক্রবার আমার সাথে কথা বলবে। তো আমরা তো যা হয়েছে সেটা বলতে হবে, আমরা তো এর বাইরে যেতে পারবো না। হ্যাঁ, তো এই রুশসারের প্রতি আমার প্রতি তো হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, কেন হয় নাই? আমি এই শফিউদ্দিন সাহেবের একটা মেয়ের একটা ম্যাট্রিমোনিয়ালের ব্যাপারে একটা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি, আমাকে নিয়ে ডিজিএফআই অফিসে 9 ঘন্টা বসায় রাখছে, 9 ঘন্টা বসায় রাখছে। তো আমি জিজ্ঞেস করলাম, একজন ওখানে একজন অফিসার ছিল জেনারেল সরোয়ার, আমার নামে নাম, এই নারী ঘটিত ব্যাপারে তার চাকরি গেছে। আমি বললাম যে স্যার আমাকে কেন বসায় রাখলাম, আপনার এই রিপ্লাইটা যদি তাপস সাহেবের চেম্বার থেকে দেওয়া হতো তাহলে কি করতেন? বলে না, করতাম না। তাহলে আমার সাথে করতেছেন কেন? বলে তুমি যে বিএনপি করো তুমি তো মুর্গা। আমরা বলে তুমি তো মুর্গা, একদম এই কথাটা বলছে। সো এই কথাটা কি করেছে, একটা একটা পারিবারিক ব্যাপারে এই জেনারেল শফিউদ্দিন কয়দিন পর রিটায়ার করবে, তিনি আমাকে বলতে পারতেন যে বা সরোয়ার তুমি আসো, এক ব্যাটালিয়নে চাকরি করছি, একসাথে করি নাই। উনি যে ব্যাটালিয়নে টোয়াইসি ছিল সেই ব্যাটালিয়নে আমি পরবর্তীতে কাজ করেছি। আমি এফডিতে ওসি ছিলাম, তার মেয়ে 2 বছর ওখান থেকে ভেহিকেল সাপোর্ট নিয়েছে, আমাকে রিকোয়েস্ট করেছে 1 বাক্যে পৌঁছে দিব। সেই লোক আমাকে ডিজিবাই দিয়ে 9 ঘন্টা বসায় রাখে। তো এইগুলো কি হিউম্যান রাইটস ভায়োলেশন না? তো এইগুলো তো হচ্ছে, এই যে ক্ষমতা দেখাবার যে একটা প্রবণতা, আপনি যেখানে ওননেস থাকবে, সেন্স অফ ওননেস, যেখানে অ্যাকোমোডেশন থাকবে, সেইখানে আপনি কি ক্ষমতা দেখার একটা প্রবণতা। তো আপনি যে কোনো স্টেটমেন্ট দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এইখানে মানে অনেকে আছে, মনে করেন আমার কোর্সমেটও আছে অনেক, এদের কাজই হলো কিভাবে মানে নিজের স্বার্থ উদ্ধার করা আর অন্যকে বেকায়দায় ফেলা, মানে মানুষের উপকার করা, মানুষের ন্যায্যতা রক্ষা করা, এই ডিকশনারি তাদের ভিতর নাই, অনেকের ভিতর নাই। আবারও বলবো, সিংহ সিংহ ভালো, এবং এই কিছু লোকের কারণে আজকে এই ইন্টারন্যাশনাল মিডিয়া এই হিউম্যান রাইটস এর কথা নিয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ।